5টা কারণ কেন আমি মনে করি যুদ্ধটা লম্বা হবে না। 1 নাম্বার, এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প 7 বার বলছে যে এই যুদ্ধটা আমরা লম্বা করতে চাই না। On Iran, you called it an excursion. You said it would be over soon. Very soon. সে এমন একটা ভাবে যুদ্ধটা এক্সিট করতে যাচ্ছে যেখানে আমেরিকা মান সম্মানে বের হইতে পারে। যে ডোনাল্ড ট্রাম্পকে যদি $100 বিলিয়ন দিয়ে বলা হয় হজ করতে, সে হজও করবে। কেন? কারণ তার ধর্ম হচ্ছে তার টাকা। আমেরিকার দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে আমেরিকান গভর্নমেন্ট, একটা হচ্ছে গিয়ে আমেরিকান কর্পোরেশন। সিনেট এবং কংগ্রেসের প্রায় সবাইকে ওন করে এই কর্পোরেশন। ডোনাল্ড ট্রাম্পের লয়্যালটি যত না আমেরিকান গভর্নমেন্টের কাছে, তার থেকে বেশি লয়্যালটি হচ্ছে তার ব্ল্যাক রকের কাছে। ইরান ধ্বংস হইলে শুধু ইরান ধ্বংস হবে না, মধ্যপ্রাচ্যের ইকোনমি একটা বিশাল অংশ ধ্বংস হবে, যেখানে প্রচুর আমেরিকান অ্যালাই আছে। পারমাণবিক বোমা মারার কোনো প্রশ্নই আসে না। ল্যারি ফিঙ্ক আমেরিকার প্রবাবলি সবচেয়ে পাওয়ারফুল লোক এখন। Larry Fink runs the largest asset management firm in the world. মধ্যপ্রাচ্যকে আমরা রিবিল্ডের জন্য ইনভেস্ট করতে চাই, মধ্যপ্রাচ্যকে আমরা ধ্বংস করতে চাই না, ল্যারি ফিঙ্ক পাবলিকলি বলছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেশিরভাগ যুদ্ধের সময় গোল্ডের দাম বাড়ার কথা অথবা সেম থাকার কথা, কিন্তু এখন গোল্ডের দাম কমে গেল। মানে F-15 কে মাটিতে নামানো আকাশ থেকে, An American fighter jet has been shot down over Iran. এটা অসম্ভব ব্যাপার যদি না চাইনিজ ইন্টেলিজেন্স, রাশিয়ান ইন্টেলিজেন্স এখানে ইনভলভ থাকে। আরব কান্ট্রিগুলা এনশিওর করছে যে এই যুদ্ধতে তারা জড়াবে না। যে আমি আপনার বাসায় এত বড় ক্ষতি করলাম, এত বড় হামলা করলাম, এবং তারপরে দিনে আপনি বলতেছেন আমি বন্ধু হইতে চাই। ইট ডাজন্ট মেক সেন্স আনলেস এখানে আগে থেকে কোনো একটা আন্ডার দ্য টেবিল ডিল আছে, যেটা ডেফিনেটলি মুসলমানদের জন্য খুবই ভালো। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। যেই 5টা কারণে আমি মনে করি এই যুদ্ধটা দীর্ঘ হবে না। দেখেন, অনেক মানুষই দাজ্জাল আসবে, গ্রেটার ইসরায়েল হবে, নানা কিছু বলতেছে। আমি আজকের ভিডিওতে পার্টিকুলারলি আমি বলবো যে কেন আমি মনে করি, এবং অনেকেই মনে করে আমার থেকে যারা অনেক বেশি জ্ঞানী, যে আসলে যুদ্ধটা দীর্ঘ হবে না। একটু বলে নেওয়া ভালো যে দীর্ঘযুদ্ধ মানে কি। দীর্ঘযুদ্ধ বলতে আমি এক্সাম্পল দিচ্ছি রাশিয়া ইউক্রেন ওয়ার, ভিয়েতনাম ওয়ার, ইরাক ওয়ার, আফগানিস্তান ওয়ার। দীর্ঘযুদ্ধ দীর্ঘযুদ্ধ হবে না মানে কালকে সকালে আপনি ঘুমের থেকে উঠবেন আর দেখবেন যুদ্ধ বন্ধ হয়ে গেছে, সেটা বলতেছি না। যুদ্ধ 3-4 দিনেও বন্ধ হইতে পারে, যুদ্ধ বন্ধ হইতে 1-2 মাসও লাগতে পারে, কিন্তু এই যুদ্ধটা ওভারঅল লম্বা হবে না। হ্যাঁ, যুদ্ধের যে অর্থনৈতিক ক্ষতি সেটা দীর্ঘ হবে সারা পৃথিবীর জন্য। বাংলাদেশের জন্য কি হবে সেটা আমি একটা সেপারেট ভিডিও বানাবো, বাট পুরো পৃথিবীর উপরে যুদ্ধের একটা অর্থনৈতিক ক্ষতি থাকবে লম্বা সময়, কিন্তু যুদ্ধটা লম্বা হবে না। 5টা কারণ কেন আমি মনে করি যুদ্ধটা লম্বা হবে না। 1 নাম্বার, যুদ্ধের শুরুর দিন থেকে প্রথম 5 দিনের মধ্যে মার্কো রুবিও, জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্প বলছে এই যুদ্ধটা আমরা লম্বা করতে চাই না। এই যুদ্ধটা আজকে যতদিন পার হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে 7 বার বলছে যে এই যুদ্ধটা আমরা লম্বা করতে চাই না, এবং যুদ্ধতে আমাদের যে কাজ ছিল আমরা করে ফেলছি। আমরা একে হত্যা করছি, তাকে হত্যা করছি, তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ খুবই ক্লিয়ার যে আমেরিকান প্রেসিডেন্ট শুধু না, মার্কো রুবিও, জেডি ভ্যান্স ক্লিয়ারলি বলছে যে তারা আসলে অফ র্যাম্প চাচ্ছে, মানে যুদ্ধ থেকে বেরোতে চাচ্ছে। আমরা যে কোনো দীর্ঘযুদ্ধের দিকে যদি তাকাই, স্পেশালি যদি আমরা ইরাক ওয়ারের দিকে তাকাই, আমরা দেখবো উল্টা ঘটনা। ইরাক ক্লিয়ারলি ইন্ডিকেট করছিল সাদ্দাম হোসেন যুদ্ধের শুরুর দিকে যে আমরা আসলে আত্মসমর্পণ করতেছি, আমরা ছেড়ে দিচ্ছি, আমরা যুদ্ধ করতে চাই না। ইরাক মাল্টিপল টাইমস অ্যাপ্রোচ করছে হিলারি ক্লিন্টনকে সেই সময়, কিন্তু আমেরিকা চাইছে না, আমরা ওদের তেল ওদেরকে আমরা শেষ করে ফেলবো, ইরাককে আমরা শেষ করে ফেলবো। এটা আমেরিকাও চাইছে, ইসরায়েলও চাইছে। সো আমরা ক্লিয়ারলি দেখতেছি, এবং ভিয়েতনাম ওয়ারও আমেরিকা চাইছে এটাকে লম্বা করতে। হ্যাঁ, ইরাক ওয়ারের শুরুর দিকে বুশ বলছিল আমরা জিতে গেছি, কিন্তু বুশ কিন্তু যুদ্ধটা থেকে সরে আসতে চায় নাই, এটাকে সে একরকম কলোনাইজ করে রাখতে চাইছে, রাইট? কিন্তু ইরান ওয়ারের একদম শুরুর দিক থেকে এখন পর্যন্ত আপনি যদি ওদের প্রত্যেকটা লম্বা টুইট অথবা তার ইন্টারভিউ দেখেন, সে বারবার ট্রাম্প বলতেছে হ্যাঁ আমরা জিতে গেছি, আমাদের কাজ শেষ, আমরা এখানে আমাদের কাজ শেষ করে ফেলছি। হ্যাঁ, এখন কেউ বলতে পারে না, কিন্তু সে তো উল্টা কথাও বলছে, সে তো গ্রাউন্ড ট্রুপস। সেই জায়গাগুলো আমি মনে করি এগুলো হচ্ছে নেগোসিয়েশন টুল। সে চাপ দিচ্ছে ইরানকে। কেন? কারণ সে এমন একটা ভাবে যুদ্ধটা এক্সিট করতে যাচ্ছে যেখানে আমেরিকার মাথায় উঁচু থাকে এবং আমেরিকা মান সম্মানে বের হইতে পারে, কিন্তু ইরান সেই সুযোগটা দিচ্ছে না। কিন্তু ইভেনচুয়ালি আমরা 5 নাম্বার পয়েন্ট আমি বলবো যে ইরান আসলে কি কি ইন্ডিকেশন দিচ্ছে যে তারা আসলে নেগোসিয়েশন টেবিলে বসবে। 2 নাম্বার হচ্ছে যুদ্ধে কারো লাভ হচ্ছে না। আপনি বলতে পারেন যে যুদ্ধ মানেই তো লাভ। না, যুদ্ধ মানে লাভ না, যুদ্ধের একটা পর্যায় আছে। আপনাকে বুঝতে হবে আমেরিকা যখন একটা যুদ্ধ করবে সেই যুদ্ধে একটা স্পেসিফিক লাভ থাকতে হবে। ইসরায়েল প্রচুর পরিমাণে মাইর খাইতেছে, এটার মধ্যে ইসরায়েলের কোনো লাভ নাই। একদম মোসাদের হেডকোয়ার্টার থেকে শুরু করে ইসরায়েল প্রচুর পরিমাণে মাইর খাইছে। তেল আভিভ থেকে বিশাল সংখ্যক পপুলেশন বের হয়ে গেছে। ইসরায়েলের জনপ্রিয়তা অনেক পরিমাণে কমে গেছে। ইসরায়েলের একটা বিশাল জনসংখ্যা তেল আভিভে থাকা নিরাপদ মনে করে না। আবার আপনার
আমেরিকাকে আপনার দুই ভাগে দেখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। যে সবাই বলবে আমেরিকার তো অনেক লাভ, যুদ্ধ করলেই লাভ। দেখেন আমেরিকার দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে আমেরিকান গভর্নমেন্ট, একটা হচ্ছে গিয়ে আমেরিকান কর্পোরেশন। আমেরিকাকে আপনি একটা দেশ দেখলে হবে না, আমেরিকাকে দেখতে হবে দুইটা ভাগ হিসেবে। একটা সময় ছিল 1960 সাল 1970 সাল, যখন আমেরিকা একটা দেশ ছিল এবং তার ভিতরে কিছু কর্পোরেশন ছিল। এখন আপনাকে বুঝতে হবে আমেরিকান যে কর্পোরেশনগুলা তারা আসলে আমেরিকার দেশকে শাসন করে, আমেরিকান গভর্নমেন্টকে শাসন করে। সো আমেরিকান গভর্নমেন্ট আসলে ওন বাই আমেরিকান কর্পোরেশনস, বোঝার চেষ্টা করেন। ঠিক যেরকম পাকিস্তানি আর্মি আসলে পাকিস্তান দেশকে শাসন করে, পাকিস্তানের দেশের ভিতরে একটা আর্মি নাই, পাকিস্তানি আর্মি পাকিস্তানের দেশকে শাসন করে। মায়ানমারের ক্ষেত্রে এটা সত্যি, মায়ানমার আর্মি আসলে মায়ানমার দেশকে শাসন করে। আমেরিকান কর্পোরেশনরা আমেরিকাকে গভর্নমেন্টকে শাসন করে। সো আমেরিকান কর্পোরেশনদের কিছু সিইও থাকে, এর মধ্যে একটা সিইও হইল বা একটা প্রজেক্ট ম্যানেজার হইল ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, আরেকটা হচ্ছে গিয়ে ধরেন ইউক্রেনের জেলেনস্কি। এদের কাজ হইল গিয়া কর্পোরেশনকে বেতন পায়, বেতনের বিনিময়ে তারা প্রফিট নিয়ে আসে। ইউক্রেন ওয়ার হয়েছে, জেলেনস্কি সিইও হিসেবে ভালো, ওই প্রজেক্টের সিইও হিসেবে ভালো কাজ করছে। ইউক্রেন প্রজেক্টের সিইও হলো জেলেনস্কি। জেলেনস্কির কাজ ছিল যেটা যুদ্ধ লাগানো, যুদ্ধ লাগায় লাখ লাখ ইউক্রেনিয়ান মারা গেছে, তাতে কিছু যায় আসে না। আমেরিকান কর্পোরেশনরা বিশাল টাকা পাইছে, তার মানে সিইও হিসেবে জেলেনস্কি সফল। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের কাজ হইলো এই কর্পোরেশনগুলোর জন্য প্রফিট তৈরি করে দেওয়া। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ভাড়া থাকে, হোয়াইট হাউস ওন করে, সিনেট এবং কংগ্রেসের প্রায় সবাইকে ওন করে এই কর্পোরেশন। এই কর্পোরেশন কারা? ব্ল্যাক রক, ভ্যানগার্ড, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, তারপরে আপনার যেমন এক্সন ন্যাচারাল রিসোর্সে, তারপরে হচ্ছে গিয়ে আপনার মায়ের পিঠে মানে অস্ত্র বিক্রিতে, মিলিটারিতে হচ্ছে গিয়ে আপনার রেথিয়ন, রাইট, প্যালেন্টিয়ার, নতুন প্যালেন্টিয়ার। সো এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর যে কালেকশন, এরা হচ্ছে গিয়ে 15 থেকে 17 ট্রিলিয়ন ডলারের অ্যাসেট কন্ট্রোল করে, ওন করে, কন্ট্রোল করে। কন্ট্রোল ইজ দ্য রাইট ওয়ার্ড। যেটা আমেরিকার গভর্নমেন্টের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আপনি বুঝতে পারবেন যে যদি কেউ 15 থেকে 17 ট্রিলিয়ন ডলার কন্ট্রোল করে, তারা 100% ওই ক্যাম্পেইনে ওই টাকাটা দিয়ে সিনেট এবং কংগ্রেসের যারা আছে, পলিটিক্যাল যারাই আছে, তাদের সবাইকে তারা নিয়ন্ত্রণ করে 100%। এবং তাদের কোনো ধর্ম নাই, খুব ইম্পর্টেন্ট, তাদের কোনো বর্ণ নাই। আমি কথাটা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পকে যদি $100 বিলিয়ন দিয়ে বলা হয় হজ করতে, সে হজও করবে। কেন? কারণ তার ধর্ম হচ্ছে তার টাকা, তার আসলে অন্য কোনো ধর্ম নাই। সে মুসলমানও না, হিন্দুও না, খ্রিস্টানও না। সে ফেম চায়, সে টাকা চায়, সে আর কিছুই চায় না। এটার জন্য তার যা করা লাগবে, যেখানে নাচা লাগবে, যেখানে গান গাওয়া লাগবে, সে তাই করবে। এখন ধরেন এই কর্পোরেশনরা প্রফিট চায়। এখন ধরেন একজন ছিনতাইকারী বা একজন আপনার বাচ্চাকে কিডন্যাপ করছে, কিডন্যাপ করে সে 50 লাখ টাকা চায়, সে কি আপনার বাচ্চাকে মেরে ফেলবে? না, সে চেষ্টা করবে আপনাকে নেগোশিয়েট করে ওই 50 লাখ টাকাটা নিতে। ইরান পৃথিবীর ইকোনমির হার্টে বসে আছে। ইরান ধ্বংস হইলে শুধু ইরান ধ্বংস হবে না, মধ্যপ্রাচ্যের ইকোনমি একটা বিশাল অংশ ধ্বংস হবে, যেখানে প্রচুর আমেরিকান অ্যালাই আছে। সো ইরানকে ধ্বংস করা মানে হচ্ছে আমেরিকার ইকোনমির 12টা বাজানো। এবং এই কর্পোরেশনরা, এই যে মেগা কর্পোরেশনরা, তাদের হিউজ ইনভেস্টমেন্ট অলরেডি মিডল ইস্টে আছে, হিউজ ইনভেস্টমেন্ট। সো তারা আপনার বাচ্চাকে কিডন্যাপ করছে, নেগোশিয়েট করতেছে, কিন্তু তারা কিন্তু বাচ্চাকে মারবে না। কারণ তারা জানে ইরানকে যদি আমি পুরোপুরিভাবে ধ্বংস করে দেই, এবং এটার যে প্রতি সময় আমি যদি এখন $200 পার ব্যারেলে আমি নিয়ে যাই, তাহলে আমেরিকার ইকোনমি ধ্বংস হয়ে যাবে। তখন সে এক্সপ্লয়েট করবে কোত্থেকে? এই মেগা কর্পোরেশনগুলোকে, গ্লোবাল কর্পোরেশনগুলোকে তো এক্সপ্লয়েট করতে হবে কোথা থেকে? সে যদি আপনার বাচ্চাকে মেরে ফেলে, তাহলে এটাকে নেগোসিয়েশন হলো, এখানে কোনো ডিল হইল না। দ্যাট ইজ ওয়াই আমেরিকার আসলে যুদ্ধ লম্বা করে কোনো লাভ নাই। অনেকেই প্রশ্নটা করে যে ডোনাল্ড ট্রাম্প কি আপনার মনে হয় কিনা যে পারমাণবিক বোমা মারবে? আমি বলি, আমার অল্প জ্ঞানে আমি বুঝি পারমাণবিক বোমা মারার কোনো প্রশ্নই আসে না। কেন প্রশ্ন আসে না? কারণ হইল, যদি সে ইরানে পারমাণবিক বোমা হামলা করে, তাতে তার যে অ্যালাইড কান্ট্রিগুলো আছে, কুয়েত, কাতার, সৌদি আরব, জর্ডান, এই কান্ট্রিগুলা ইকোনমি ভয়ঙ্করভাবে এফেক্টেড হবে। শুধু একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে পানি দূষিত হয়ে যাবে, এবং পানি এখানে একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে আমেরিকা যে বিশাল ইনভেস্টমেন্ট এত বছর ধরে মিডল ইস্টে করছে, এটা সে নিজে কেন ধ্বংস করবে? তার যে অ্যালায়েন্সে তৈরি করছে, এটাকে সে 100% নিজের হাতে গলা টিপে সে কেন মারবে? তাতে আমেরিকান কর্পোরেশনদের যে ক্ষতি হবে, সেটা তো কোনো দিকে মেক সেন্স করে না। কারণ আপনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গভর্নমেন্টের প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের লয়্যালটি যত না আমেরিকান গভর্নমেন্টের কাছে, তার থেকে বেশি লয়্যালটি হচ্ছে তার ব্ল্যাক রকের কাছে। তার থেকে তার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ব্ল্যাক রককে খুশি রাখা। এবং ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্ক অলরেডি বলছে যে এটা পৃথিবী গ্রেট রিসেশনের দিকে চলে যাচ্ছে, ইরানকে আমরা মধ্যপ্রাচ্যকে আমরা রিবিল্ডের জন্য ইনভেস্ট করতে চাই, মধ্যপ্রাচ্যকে আমরা ধ্বংস করতে চাই না। ল্যারি ফিঙ্ক পাবলিকলি বলছে, এবং ল্যারি ফিঙ্ক আমেরিকার প্রবাবলি সবচেয়ে পাওয়ারফুল লোক এখন।
ট্রাম্পের থেকে অনেক অনেক গুণ বেশি পাওয়ারফুল। এটা আরেকটা জিনিস ইন্ডিকেট করে যে এই যুদ্ধটা এমন একটা জায়গায় আসছে যে আমেরিকা আসলে তাড়াতাড়ি এসে ইরানে বম্বিং করে আমি চলে যাব। এখন এটা একটু লম্বা হচ্ছে কারণ তারা নেগোসিয়েশনের ডিলটাকে পাচ্ছে না, তারা ডিলটাকে পেয়ে যাবে, উইচ ইন্ডিকেটস যে আমেরিকার যেহেতু এই যুদ্ধে লাভ নাই, সো আলটিমেটলি তারা অফ র্যাম্প নিবেই একটা, মানে তারা চলে যাবেই। ওকে, ভিডিও লাস্টে আমি বলবো যে এই যুদ্ধটা আসলে নেগোসিয়েশনটা কিভাবে শেষ হইতে পারে বলে আমার ধারণা। বাট এখানে পারমাণবিক বিস্ফোরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমেরিকান কর্পোরেশনরা যেই জায়েন্ট একটা ইনভেস্টমেন্ট করছে মিডল ইস্টে এবং তার যে অ্যালায়েন্স তৈরি করছে, এটাকে সে গলা টিপে মারবে না। এটা মারলে তার ক্ষতি আছে, তার কর্পোরেশনগুলোর প্রফিট লস হবে, তার কর্পোরেশনগুলোর লস হবে। সে তার কর্পোরেশনের লস করতে হবে না, কারণ তার কর্পোরেশনটাই হচ্ছে এই গভর্নমেন্টের সত্যিকার অর্থের মালিক, মানে পর্দার আড়ালের সত্যিকার অর্থের ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে গিয়ে এই কর্পোরেশনগুলা। বাংলাদেশিদের কারো কারো মধ্যে অবস্থাটা এরকম হয়েছে যে তারা পারমাণবিক বোমা যদি আমেরিকা না মারে তারা নিজেরা মারবে, মানে পারমাণবিক বোমা এখানে পড়তেই হবে, অথবা এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হইতেই হবে এবং এই যুদ্ধে গ্রেটার ইসরায়েল হইতেই হবে। গ্রেটার ইসরায়েল না হইলে কোনোভাবে হবে না, কারণ আমরা খেলবো না, গ্রেটার ইসরায়েল হইতেই হবে। মানে পারলে সে দাজ্জালে গিয়া খুঁজা বাইর করে নিয়ে আসবে, মানে এখনই দাজ্জাল আসতে হবে, এখনই গ্রেটার ইসরায়েল হইতে হবে, সেটা যতই অবাস্তব হোক অথবা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক হোক। কেউ বলবে গ্রেটার ইসরায়েল তো হবে এবং ইসরায়েলের তো কোনো ক্ষতি হচ্ছে না। দেখেন গ্রেটার ইসরায়েল যে হবে, আপনি একটু দেখেন আসল মানে জিনিস দেখেন। সেখানে দেখেন আমরা ইসরায়েলি মিলিটারির চিফ অফ স্টাফ জামির কথা বলছি, এবং জামির কি বলতেছে যে ইসরায়েলের ভিতরের অবস্থা খুবই খারাপ এবং তাদের পপুলেশন মানে মিলিটারির যে পপুলেশন সেটা তো বাড়তেছে না, তাদের টেরিটরি বাড়াইতেছে, তারা এনিমি বাড়াইতেছে, এবং সব দিক থেকে যদি এনিমি অ্যাটাক করে তখন ইসরায়েল এই আঘাত সহ্য করতে পারবে না। কিন্তু বাংলাদেশের কিছু মানুষ আছে যারা মনে করে গ্রেটার ইসরায়েল এই মুহূর্তে হইতেই হবে, তারা এটা চিন্তা করে না গ্রেটার ইসরায়েলের যে ম্যাপ, সেই টার্কির এক মাথা থেকে প্যালেস্টাইন হয়ে একেবারে মানে পুরা সৌদি আরবের একটা বিশাল অংশ জুড়ে একবারে ইরানের আগ পর্যন্ত বা ইরান পর্যন্ত। আপনি কি খেয়াল করছেন এটা যদি পুরোটা আসলে ইসরায়েল দখলে নেয় তখন ইসরায়েলের পপুলেশন হলো 7 মিলিয়ন, এটা তার র্যাপিডলি বাড়বে না। তখন ইসরায়েলের পপুলেশন হবে কত? টোটাল পপুলেশনের লেস দেন 5%, মোর দেন 95% থাকবে হচ্ছে মুসলমান। তাহলে এই না মোর দেন 90% পপুলেশন মুসলিমদেরকে ওই গ্রেটার ইসরায়েলের মধ্যে ওরা কিভাবে শাসন করবে, কি দিয়ে শাসন করবে, কেমনে শাসন করবে? এটা অসম্ভব, কখনোই সম্ভব না, তাই না? আপনি 5% জিউ কিভাবে 95% মুসলিমদেরকে একই দেশের মধ্যে যদি তারা এক্সিস্ট করে কিভাবে তারা কন্ট্রোল করবে, কি দিয়ে করবে, কি দিয়ে পুলিশ মিলিটারি বানাবে? সো গ্রেটার ইসরায়েল হওয়ার জন্য ইসরায়েলের বর্তমান যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আমেরিকা বা ব্রিটেনের যেই টোটাল রিসোর্স, সেই রিসোর্স অ্যাবজর্ব করার কোনো ক্ষমতা ইসরায়েলের নাই। সো গ্রেটার ইসরায়েল এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, এবং ইসরায়েল এই সংঘর্ষে এখন পর্যন্ত বিপদে আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আপনি খেয়াল করেন যুদ্ধের মধ্যে এক টানা আপনার ব্যারেলের দাম বাড়ার কথা, এর মধ্যে আপনি দেখেন -8% কমে গেল। যে তেলের দাম ব্যারেলে বাড়তেছে, যুদ্ধ কিন্তু চলতেছে, ওই যুদ্ধের মধ্যেই ট্রাম্প একটা টুইট করলো যেন দামটা একটু কমে আসে, এবং দামটা ঠিকই -8% কমে আসলো। -8% ইজ ভেরি সিগনিফিকেন্ট। তার মানে কি, তুমি যদি মনে করো যুদ্ধকে তুমি লম্বা করবা, ইরানকে তুমি ধ্বংস করবা, ইরানকে ধ্বংস করা তো এখনো, ইরান তো একটা বিশাল জায়গা, তাই না? ইরান ইসরায়েলের থেকে প্রায় 100 গুণের বেশি বড়, এবং ইরানের পপুলেশন ইসরায়েলের 10 গুণের বেশি। তাহলে আপনার তো অনেক সময় লাগবে এটাকে ধ্বংস করতে। তাহলে আপনি এখনই কেন নেগোসিয়েশনের কথা বললে আপনি তেলের দামটাকে ম্যানেজ, তার মানে আপনি তেলের দামটাকে ম্যানেজ করতে যাচ্ছেন। আপনার যুদ্ধের জিতাটা ইম্পর্টেন্ট হচ্ছে কি ইকোনমিটাকে রাখা। সো আপনি ইকোনমিটাকে টাইনা ধরছেন, এবং এই জন্য দেখেন গ্রাফে -8% চলে আসছে। আবার দেখেন যুদ্ধের মাঝখানে স্বর্ণের দাম কমে গেল। যুদ্ধের বেশিরভাগ যুদ্ধের সময় স্বর্ণের দাম, যেহেতু ওই সময় ডলারাইজেশন হচ্ছে, কারেন্সিগুলো এফেক্টেড হয়, গোল্ডের দাম বাড়ার কথা অথবা সেম থাকার কথা, কিন্তু এখন গোল্ডের দাম কমে গেল। উইচ মিনস পৃথিবীর যারা মেগা ইনভেস্টার, সেই ইনভেস্টাররা মনে করে না যে এই যুদ্ধটা আসলে লম্বা হবে, তাহলে তারা আরও বেশি গোল্ড কিনতো এবং সেটাতে গোল্ডের দাম আরও বাড়াইতো, অর্থাৎ একটা গোল্ড হ্রাস হইতো। কিন্তু দেখেন গোল্ডের দাম সিগনিফিকেন্টলি কমছে যুদ্ধের মাঝখানে, উইচ ইজ অ্যানাদার ইন্ডিকেশন যে যারা মেগা ইনভেস্টার তারা মনে করে না যে যুদ্ধটা আসলে লম্বা হবে। ট্রাম্পকে বোকা মনে করাটা বোকামি। দেখেন যে বিলিয়নিয়ার হইছে সে বোকা না, যে এত বছর ধরে এত ক্রাইম করে টিকে আছে, 2বার প্রেসিডেন্ট হয়েছে, সে আর যাই হোক বোকা না। সে অনৈতিক, দুর্নীতিগ্রস্ত, টাকা লোভী, এবং সে জানে কোন জায়গায় পাগলামি করতে হয় আর কোন জায়গায় টাকার জন্য মানে মাথা নত করতে হয়। তো সেই বাস্তবতা থেকে আমাদেরকে জাস্ট এই একটা গ্রাফ আমি আপনাকে দেখেন ট্রাম্প ঘোষণা দেওয়ার আগে এবং পরে, যে ট্রাম্প যখন বলল যে ইরানে সে আক্রমণ বন্ধ করবে,
ঠিক তার আগে এবং পরে এই গ্রাফটা দেখ, ওই সময় অস্বাভাবিক 4 থেকে 5 গুণ বেশি ট্রেড হয়েছে। মানে হইলো জিনিসপত্র কম দামে কেনা হয়েছে, বেশি দামে বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ তার মানে ভিতরে একটা গ্রুপ জানতো যে ট্রাম্প জাস্ট 5-10 মিনিট পরে বা কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে এই ঘোষণাটা করবে এবং তার সাথে সাথে স্টক মার্কেটের একটা শিফট হবে এবং এই শিফটের মধ্যে কিছু লোক কিন্তু বিলিয়ন ডলার কামাই ফেলছে। এই যে বিলিয়ন ডলার কামাইছে, এর মধ্যে কি ট্রাম্পের পরিবারের কেউ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, কিন্তু এটা আমরা কখনোই জানবো না। সো ট্রাম্পকে মেগা কর্পোরেশনটা কিভাবে পে করে, এই তথ্য সত্যিকার অর্থে আমরা হয়তো কখনোই জানবো না, কিন্তু আমরা বুঝতে পারবো তার আচরণ দিয়ে এবং তার অবজেক্টিভ দিয়ে। সো ট্রাম্পকে আমরা যে পাগল মনে করি যে ও পাগলামি করে পারমাণবিক বোমা মেরে দিবে, না, ওর সেন্স আছে, ও অনৈতিক, ও দুর্নীতিগ্রস্ত, কিন্তু ওকে বোকা মনে করাটা বোকামি। 4 নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আরব কান্ট্রিগুলা এনশিওর করছে পুরা জিসিসি যে এই যুদ্ধতে তারা জড়াবে না, এবং তারা বারবার বলছে ইরানের সাথে আমাদের নেইবারিং সম্পর্ক, ব্রাদারলি সম্পর্ক, এবং আমরা এইটা ভাঙবো না, উইচ ইজ আ এক্সট্রিমলি স্মার্ট ডিসিশন। এবং আমি এই জন্য মনে করি যুদ্ধের আগে থেকে 2023 সাল এবং 24 সালে চায়না, টার্কি, সৌদি আরব, ইরান সহ এই কান্ট্রিগুলোর মধ্যে একটা সুন্দর মিলিটারি এবং ইকোনমিক কোয়ালিশন তৈরি হয়েছে, যে কোয়ালিশনটা দেখা যাচ্ছে না কিন্তু সেটার এফেক্টটা দেখা যাচ্ছে। সেটার এফেক্টটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা হইল ইরান যে পরিমাণ আক্রমণ করছে মিডল ইস্টের আমেরিকান বেইজে এবং কাতারের এলএনজি থেকে শুরু করে ইউএই যত কিছুতে, তাতে এইটাই স্বাভাবিক বা এক্সপেক্টেড ছিল আমেরিকার কাছে যে এই আরব কান্ট্রিগুলা ইরানে বিরুদ্ধে আমেরিকাকে এবং ইসরায়েলকে সাপোর্ট করবে এবং অ্যাক্টিভলি যুদ্ধে অংশগ্রহণ করবে, অ্যাক্টিভলি। কিন্তু সৌদি আরব সহ, টার্কি সহ, ইভেন ইউএই ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কাতার এবং জর্ডান অন্তত 4-5 বার বলছে যে আমরা এই যুদ্ধটা আগাইতে দিব না। পার্টিকুলারলি আপনি কাতারের যে ফরেন মিনিস্টার, তার যদি আপনি বক্তব্যটা শুনেন, বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট। সে বলছে এটা আমাদের যুদ্ধ না এবং আমরা ইরানকে বিল্ড করতে চাই, এবং এই কথাটা সে তখন বলছে যখন অলরেডি কাতারের $100 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে ইরানের আঘাতের জন্য, উইচ ইন্ডিকেটস তারা আগে থেকেই এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ইউএসের বেস চলে যাক, ডিডলারাইজেশন হোক, এবং আমরা মিডল ইস্টকে কন্ট্রোল করবো একসাথে। সো হ্যাঁ, দের ইজ এ ট্রেড অফ, বাট এই ট্রেড অফের মধ্যে এই মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে একটা আন্ডার দ্য টেবিল অ্যালায়েন্স আছে। তা না হলে এটা কোনোভাবেই বোঝা যায় না যে আমি আপনার বাসায় এত বড় ক্ষতি করলাম, এত বড় হামলা করলাম, এবং তারপরের দিনে আপনি বলতেছেন আমি বন্ধু হইতে চাই। ইট ডাজেন্ট মেক সেন্স আনলেস এখানে আগে থেকেই কোনো একটা আন্ডার দ্য টেবিল ডিল আছে, যেটা ডেফিনেটলি মুসলমানদের জন্য খুবই ভালো। বাট সেটা আমাদের সময় বলে দেবে। আমার যেটা ধারণা, এই যুদ্ধ বন্ধ হওয়ার 1-2 মাস পরেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে ইরান এবং সৌদি আরব এবং টার্কি এবং এই কান্ট্রিগুলোর মধ্যে ঘন প্রেম দেখব, এবং আমরা দেখব যে ইরানের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ে মিডল ইস্টের কান্ট্রিগুলো হেভি ইনভেস্টমেন্ট করতেছে। সো ইটস বেসিক্যালি টোটাল এই মিডল ইস্টের ইকোনমিটা ইজ রিশেপিং, অথবা তাদের পুরো একটা পাওয়ারের একটা মানে এটা একটা নতুন ব্যালেন্স তারা তৈরি করতেছে, একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে। সেটা নিয়ে আমি একটা নতুন পরের আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। বাট অ্যাটলিস্ট এতটুকু অলরেডি শিওর যে আরব কান্ট্রিগুলো ইরানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, তার মানে হইলো ইরান কখনো হারবে না। ইরানকে হারাইতে হইলে আমেরিকার অবশ্যই সৌদি আরব সহ অন্যান্য কাতার, জর্ডান এই কান্ট্রিগুলোর অ্যাক্টিভ সাপোর্ট লাগবে ইরানকে দমন করার জন্য, কিন্তু সেই সাপোর্টটা তারা করতেছে না, যুদ্ধে তারা জড়াচ্ছে না, এবং তারা বলছে তারা জড়াবে না। 5 নম্বর কারণ হচ্ছে ইরানের আব্বাস আগারচি, যে মেইন এখন স্পোক্সপারসন ফরেন মিনিস্ট্রিতে ইরানের, সে অলরেডি বলছে যে তার সাথে উইটকফের কথা হয়েছে। উইটকফ হচ্ছে গিয়ে মেইন নেগোসিয়েটর আমেরিকার পক্ষে। তার মানে কি, তাদের মধ্যে কি কথা হয়েছে? তার মধ্যে তার অন্য কোনো আলাপ হয় নাই, তাদের মধ্যে আর বাংলাদেশ নিয়ে আলাপ হয় নাই। তার মানে হলো কেন কথা ইরান কিন্তু একদিন বলছে আমরা কথা বলবো না ইত্যাদি, এখন কিন্তু সে নিজে পাবলিকলি সে বলছে আমরা অলরেডি তার সাথে কথা বলছি। তার মানে হইলো অলরেডি নেগোসিয়েশন ইজ অন দ্য নেগোসিয়েশন অলরেডি হচ্ছে, এবং এর মধ্যেও কিন্তু নেগোসিয়েশনে ইরান বলছে যে আমরা আসলে পার্মানেন্ট যুদ্ধের বন্ধ চাই, উইচ মিনস তারা কিন্তু বলেনি আমরা নেগোশিয়েট করবো না, তারা বলতে চাইছে আমরা যুদ্ধের একটা পার্মানেন্ট অবসান চাই। তার মানে তাদের মধ্যে অলরেডি কথা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে কি করলো? সে পুতিনের সাথে প্রায় ঘন্টা খানেক প্রেমালাপ করলো। এই প্রেমালাপের গুরুত্ব এইখানে যে ট্রাম্প যখন দেখলো যে ইরান তার সাথে নেগোশিয়েট করতে সরাসরি চাচ্ছে না, পারতেছে না, তখন সে ইরানকে সামলানোর জন্য সে রাশিয়ার পুতিনকে সে ফোন করলো, এবং এটা কিন্তু ইন্টেলিজেন্স কমিউনিটি ইনফরমেশনটা দিছে। আবার আপনার রাশিয়ার অনেকগুলা অ্যাসেট
যেটা আটকায় রাখছিল ইউক্রেন ওয়ারের জন্য আমেরিকান ট্রেজারিতে, সেগুলোও কিন্তু এই ফোন আলাপের পরে আমেরিকান ইন্টেলিজেন্স বলল এবং রাশিয়ান ইন্টেলিজেন্স বলল যে তারা এই অ্যাসেটগুলোকে ছেড়ে দিচ্ছে। তার মানে কি, তারা রাশিয়াকে কিছু বেনিফিট দিচ্ছে এই জন্য যে তারা যেন ইরানকে ঠান্ডা করে। আবার ইসরায়েলি ইন্টেলিজেন্স বলল যে তারা মানে নেতানিয়াহু চাইনার সাথে যোগাযোগ করছে যেন ইরানের যুদ্ধকে একটা সমঝোতার মধ্যে আনা যায়, যেটা আবারও ইন্ডিকেট করে বোথ ইসরায়েল এবং আমেরিকা আসলে একটা সমঝোতার জায়গাতে আসতে চাচ্ছে, যুদ্ধকে লম্বা করতে চাচ্ছে না। এবং ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, ইকোনমিক এবং মিলিটারি ক্ষতি হয়েছে, তাতে ইরান এই যুদ্ধ আরও লম্বা করতে চায়। এটা হাস্যকর। ইরানের যুদ্ধ লম্বা করতে চায় না, ইরান যুদ্ধের বন্ধ চায়। এবং ইরান বারবার বলছে যে আমরা যুদ্ধটার বন্ধ চাই, কিন্তু আমরা টেম্পোরারি রিলিফ চাই না, আমরা পার্মানেন্টলি আমরা বন্ধ চাই। এছাড়াও একটা জিনিস না বললেই না, যে রিসেন্টলি আমেরিকার যে যুদ্ধ বিমানগুলা F-15, এবং বলা হচ্ছে 2টা 4টা 5টা, সংখ্যাটা বলা যাচ্ছে না, বাট অ্যাটলিস্ট 2টা প্লেন যে বিধ্বস্ত হয়েছে এটা অলরেডি আমেরিকা স্বীকার করছে। এই প্লেনগুলো আগে কখনো বিধ্বস্ত হয় নাই, এবং এই প্লেনগুলো পরাজিত করার ক্ষমতা ইরানের অবশ্যই নাই। এখানে অবশ্যই ইরানকে সাপোর্ট করতেছে স্ট্র্যাটেজিক মিলিটারি ইন্টেলিজেন্স, সাপোর্ট করতেছে চায়না এবং রাশিয়া। আদারওয়াইজ F-15কে থামানো, মানে F-15কে মাটিতে নামানো আকাশ থেকে, এইটা মানে একটা অসম্ভব ব্যাপার যদি না চাইনিজ ইন্টেলিজেন্স এবং রাশিয়ান ইন্টেলিজেন্স এখানে ইনভলভ থাকে। অবশ্যই আছে। দ্যাট ইজ ওয়াই ইরান এত কনফিডেন্টলি তাদের কি বলবো অপারেশনস বা মিলিটারি অ্যাগ্রেশন তারা চালাচ্ছে। কারণ তারা এটা ইরানের ওই এয়ার ডিফেন্স সিস্টেম কই থেকে আসলো? অসম্ভব। অনেকে বলতেছে রাশিয়ান S-400 বা S-500 এয়ার ডিফেন্স সিস্টেম তাদের কাছে আছে, বাট সেটা এক্স্যাক্টলি আমরা জানি না। কিন্তু ডেফিনেটলি কোনো না কোনো একটা অ্যাক্টিভ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে ইরানের সাথে রাশিয়া এবং চায়না আছে, হুইচ অ্যাগেইন ইন্ডিকেটস দ্যাট আমেরিকায় যুদ্ধ লম্বা করবে না। কারণ তারা জানে যে এটা অ্যাবসোলুটলি অলরেডি আমেরিকার দেশের মধ্যে অলমোস্ট প্রায় মিলিয়ন মানুষ রাস্তায় নামছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। সো এই যুদ্ধটা এক্সট্রিমলি আনপপুলার হয়ে গেছে। এখন কেউ বলতে পারে এই যুদ্ধটা আনপপুলার ইরাক অথবা আফগানিস্তান ওয়ারের সময় ছিল, কিন্তু ইরাক অথবা আফগানিস্তান ওয়ারের সময় প্রথম 1 মাসের মধ্যে কেউ কল্পনাও করে নেই এই পরিমাণে আমেরিকান রাস্তায় নামবে। সো দিস ওয়ার ইজ হাইলি আনপপুলার উইদিন আমেরিকা ইটসেলফ। সো অল ইন অল এই যুদ্ধ লম্বা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। আমার ধারণা যুদ্ধটা বন্ধ হবে। যুদ্ধটা কীভাবে বন্ধ হবে? হয়তো আবার B-2 বোম্বার বা এরকম কোনো একটা আমেরিকান কোনো একটা অপারেশন চালাবে, কোনো এক জায়গায় কিছু বম্বিং করবে, বম্বিং করে ট্রাম্প হঠাৎ করে বলবে আমরা জিতে গেছি, আমরা ওদের সব কিছু ধ্বংস করে দিছি, এবং আমেরিকান মিলিটারি অ্যামেজিং, এটা হচ্ছে গিয়ে বেস্ট মিলিটারি অপারেশন হয়েছে, আমরা এপিক ফিউরি, আমরা জিতে গেছি, ব্যাস শেষ। তারপরে ট্রাম্পের যারা অন্ধভক্ত তারা এটাকে বিশ্বাস করবে, বাকি যারা বিশ্বাস না করার না করবে, এবং ইরান টিকে থাকবে, কোনো সন্দেহ নাই। কিন্তু ইরানকে রিবিল্ড করার জন্য বিশাল পরিমাণে ইনভেস্টমেন্ট আমি বিশ্বাস করি মিডল ইস্ট থেকে আসবে, এবং ইভেনচুয়ালি এই যুদ্ধের যে পরিণতি সেটার ইকোনমিক কনসিকুয়েন্স একটা লম্বা সময় পৃথিবীতে থাকবে।